আজকে আমরা মালিকানা সত্ত্ব বিবরণীর সবকিছু শিখে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, সবটা কি আঁকবো আমরা? আপাতত ছক আঁকানোর দরকার নাই। আমি যেটা মৌখিকভাবে বুঝিয়ে দিব সেগুলো বোঝার চেষ্টা করবা। ঠিক আছে? মৌখিকভাবে আচ্ছা, বুঝাবো, সেটা বোঝার চেষ্টা করবা। তো সবার প্রথমে আমাদের লিখতে হবে প্রতিষ্ঠানের নাম। উপরে কি লিখতে হবে? এই যে মাউস আমি যেখানে ঘোরাচ্ছি, এখানে কি লিখতে হবে? প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানের নাম। তার নিচে লিখবা মালিকানা সত্ত্ব বিবরণী, তারপরে তারিখ। ওকে, এখন দেখো বিবরণ। বিবরণ এখন একটা ব্যাপার স্যাপার আছে। মালিকানা সত্ত্ব বিবরণীর ঘর কখন কয়টা হবে এটা কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। কিসের উপর ডিপেন্ড করবে? কোয়েশ্চেনের উপর। কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, দেখো সাধারণত তিনটা ঘর কমন, যেটা শিওর থাকবেই। কয়টা ঘর কমন? তিনটা। তিনটা ঘর কমন। সেটা হচ্ছে এক, শেয়ার মূলধন; দুই, সংরক্ষিত আয়; তিন, মোট। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। প্রথমে শেয়ার মূলধনটা অবশ্যই থাকবে, সংরক্ষিত আয় অবশ্যই থাকবে, আর মোট তো থাকবেই। এই তিনটা ঘর হচ্ছে কি কমন, সব সময় থাকবে। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার। জি ভাই। আচ্ছা, জি স্যার। এখন দেখো এটার কিছু ব্যাপার স্যাপার আছে। শেয়ার মূলধনটা আমরা চেষ্টা করব সবার প্রথমে লিখতে। শেয়ার মূলধন কখন লিখবো? সবার প্রথমে। সবার শেষের ঘরটা হবে হচ্ছে মোট। সবার শেষের ঘর কি হবে? মোট। 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 মোটের আগের ঘরটা হবে সংরক্ষিত আয়। মোটের আগের ঘর কি হবে? সংরক্ষিত আয়। আর এই যে মাঝখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছ, শেয়ার অধিহার, সাধারণ সঞ্চিতি, লভ্যাংশ সমতাকরণ তহবিল, প্রতিপূরক তহবিল, এগুলো যদি আমাদের কোশ্চেনের মধ্যে থাকে, হ্যাঁ, বা রেওয়া মিলে যদি থাকে, তাহলে আমাদেরকে এগুলো ঘর লিখতে হবে। এছাড়া এগুলো ঘর লেখার কোনো প্রয়োজন নাই। তবে দেখো মূলত মালিকানা সত্ত্ব আর কি বেশি যেগুলো থাকে সেটা হচ্ছে শেয়ার মূলধন থাকে, শেয়ার অধিহার থাকে, সাধারণ সঞ্চিতি থাকে, সংরক্ষিত আয় থাকে, মোট থাকে। এই যে লভ্যাংশ সমতাকরণ তহবিল, প্রতিপূরক তহবিল, এগুলো সাধারণত থাকে না। কিন্তু এগুলো সাধারণত সমন্বয়ে বলা থাকে যে লভ্যাংশ সমতাকরণ তহবিলে এত টাকা স্থানান্তর, তারপর প্রতিপূরক তহবিলে এত টাকা স্থানান্তর। এগুলো আসলে কোথায় লেখা থাকে? সমন্বয়ে লেখা থাকে। কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আজ এখন আমরা ছকটা, তো আমাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার আগে সবার প্রথম আমাদেরকে কি করতে হবে? ছক আঁকতে হবে। সবার প্রথম কি করতে হবে? সব একটা হবে। ছক আঁকতে হবে। তো ছকটা যদি আমরা সঠিকভাবে না আঁকতে পারি, তাহলে পরবর্তীতে আমরা সমাধান যেটা করব সেটা কি হবে? ঠিক হবে না ভুল হবে? কথা বলো, ঠিক হবে নাকি ভুল ভুল হবে? হবে অবশ্যই কি স্যার, হবে? ভুল হবে। ভুল হয়ে যাবে। তো এর জন্য সবার প্রথম আমি ছক কিভাবে আঁকতে হয়, কিভাবে করবা, সেটা আমরা কি করব দেখে নিব যে অ্যাকচুয়ালি আমাদেরকে কয়টা কলাম দিতে হবে। যে আমি আবারও বলতেছি, শেয়ার মূলধন, সংরক্ষিত আয় এবং মোট, এই তিনটা ঘর হচ্ছে কমন। আর এই যে বাদ বাকি যে চারটা ঘর দেখতে পাচ্ছ, এই চারটা ঘর কখনো থাকতেও পারে, নাও পারে। যদি থাকে তাহলে আমাদেরকে এই ঘরগুলো দিতে হবে, আর যদি না থাকে তাহলে ঘরগুলো দিতে হবে না। হবে না। কি ঘর আঁকানোর ব্যাপারটা কি আমি বুঝতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, তো দেখো তোমরা ধরো আমাদের আমরা ধরে নিচ্ছি যে এখানে আমাদের টোটাল ধরো শেয়ার মূলধন আছে, শেয়ার অধিহার আছে, সাধারণ সঞ্চিতি আছে, সংরক্ষিত আয় আছে, মোট তো এটা তো থাকবে না, এটা আমাদেরকে দিতে হবে। তো এইগুলো সাধারণত এই চারটার কথা যেগুলো বললাম, এগুলো সাধারণত রেওয়া মিলেই থাকে। আর এই লভ্যাংশ সমতাকরণ তহবিল বা প্রতিপূরক তহবিল, এগুলো সাধারণত থাকে হচ্ছে সমন্বয়ে। আবার ধরো থাকতেও পারে, ধরো রেওয়া মিলে থাকতেও পারে। হ্যাঁ, তো সবার প্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা লিখতে হবে প্রারম্ভিক উদ্বৃত্ত। কি লিখতে হবে? প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত। তো প্রারম্ভিক উদ্বৃত্ত যদি রেওয়া মিলে দেয়া থাকে, তাহলে রেওয়া মিলের টাকাটা আমরা এই যে সবার প্রথম ঘরে এভাবে লিখে দিব। টাকার আমরা দেখতে পাচ্ছ, লিখে দিচ্ছি। ধরো শেয়ার জি মূলধন স্যার। দেওয়া আছে লিখলাম, শেয়ার অধিহার দেওয়া আছে লিখলাম, সাধারণ সুদ দেওয়া আছে লিখলাম, লভ্যাংশ সমতাকরণ তহবিল যদি দেওয়া থাকে তাহলে লিখবো। তবে যদি সমন্বয়ে থাকে, একটা কথা মনে রাখবা, লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর, এটা যদি সমন্বয়ে বলা থাকে তখন কিন্তু ওই টাকা আবার এখানে লেখা যাবে না। ওই টাকা লেখা যাবে না।
এই প্রারম্ভিক উদ্বৃত্তর ঘরটা শুধুমাত্র যদি রেওয়া মিলে অ্যামাউন্টটা রেওয়া দেওয়া মিলের জন্য। থাকে শুধুমাত্র তাহলেই লিখতে হবে। এই কথাটুকু কি বুঝতে পারছো? জি ভাইয়া। যদি রেওয়া মিলে দেওয়া থাকে তাহলেই কেবল এই প্রারম্ভিক উদ্বৃত্তে লিখতে হবে। আর যদি রেওয়া মিলে দেয়া না থাকে তাহলে কিন্তু প্রারম্ভিক উদ্বৃত্তে দেয়া মানে লেখা লাগবে না। সমন্বয় থাকলে সেটা কিন্তু প্রারম্ভিক উদ্বৃত্তে লেখা যাবে না, শুধুমাত্র তখন কিন্তু এই ঘরটা কি থাকবে, ফাঁকা থাকবে। আমি কি বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ আচ্ছা, পরের ঠিক কাজটা হলো যদি চলতি বছরের আমাদের নিট লাভ হয়, চলতি বছরের যদি নিট লাভ হয় তাহলে আমরা কি করব, যোগ করে দিব। চলতি বছর যদি নিট লাভ হয় তাহলে আমরা কি করব, যোগ করব। যোগ করে দেবো। চলতি বছরের নিট লাভ হলে আমরা যোগ করে দিব। এখন দেখো নিট লাভ আমাদের যদি চলতি বছরে নিট লাভ হয় তাহলে আমাদের সংরক্ষিত আয়ের সাথে এই টাকাটা কি করতে হবে, যোগ করে দিতে হবে। সংরক্ষিত আয়ের সাথে এই টাকাটা কি করে দিতে হবে, যোগ করে যোগ দিতে হবে। করতে এখন হবে। দেখো নিট লাভ যদি হয় আমাদের সংরক্ষিত আয়ের টাকা বৃদ্ধি পাবে এবং আমাদের মোট লাভের টাকাও কি পাবে, সরি মোট লাভ কেন, সরি মোট মালিকানা সত্ত্বেও কি পাবে, বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। এর জন্য আমরা সংরক্ষিত আয়ের সাথেও যোগ করলাম, মোট মালিকানা সত্ত্বেও কি করলাম, যোগ করে দিলাম। এই কথাটুকু বুঝছো নাকি বুঝো নাই? জি ভাই বুঝছি এটা। যে আমাদের যদি সংরক্ষিত আয় বৃদ্ধি পায়, সংরক্ষিত আয় যেহেতু মালিকানা সত্ত্বেরই একটি উপাদান, তাই আমাদের সংরক্ষিত আয় যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের মোট মালিকানা সত্ত্বেও কি পাবে, বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। এই কথাটুকু কি বুঝছো? হ্যাঁ জি স্যার। স্যার। আচ্ছা, অদাবিকৃত লভ্যাংশের অবলোপন, অদাবিকৃত লভ্যাংশের অবলোপন, অদাবিকৃত লভ্যাংশের অবলোপন করলে আমাদের সংরক্ষিত আয় টাকা কি পায়, বৃদ্ধি পায়। অদাবিকৃত লভ্যাংশের অবলোপন হলে আমাদের সংরক্ষিত আয়ের টাকা বৃদ্ধি পাবে না? যেহেতু সংরক্ষিত আয়, হ্যাঁ স্যার। সংরক্ষিত আয় মালিকানা সত্ত্বেরই একটি উপাদান, তাই সংরক্ষিত আয় যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বেও কি পাবে, বৃদ্ধি পাবে। অদাবিকৃত লভ্যাংশের অবলোপন জিনিসটা কি তোমাদের কি মনে আছে? এটা কিন্তু তোমাদেরকে সংরক্ষিত আয় বিবরণী শেখানোর সময় বলে দিছিলাম, মনে আছে নাকি আবার বলবো? স্যার আবার মনে নাই, বলেন। আরেকবার বলেন। আচ্ছা, অদাবিকৃত লভ্যাংশের অবলোপন জিনিসটা কি, যে সাধারণত বাংলাদেশে কিন্তু শেয়ার ব্যবসাটাকে মানুষ খারাপ চোখে দেখে, খারাপ চোখে দেখে না, মনে করে এরা মনে হয় জুয়া খেলে, এরকম চোখে দেখে না? হুম। হ্যাঁ, হ্যাঁ স্যার। যে যদি কেউ শেয়ার ব্যবসা করে আমরা তাকে না আসে শেয়ার ব্যবসা করে, খারাপ মানুষ। হ্যাঁ, তো এর জন্য আচ্ছা, তো দেখো যে আমাদের শেয়ার ব্যবসাটাকে মানুষ কি করে, খারাপ চোখে দেখে। ধরো আমার একটা কোম্পানির 10 লাখ টাকা শেয়ার আছে, কয় লাখ টাকা শেয়ার আছে, 10 লাখ। 10 লাখ টাকা শেয়ার আছে। এখন আমি যে কোনো কারণে পটল তুললাম, পটল তুলতে পারি না? জি। পটল তোলা মানে বোঝো তো নাকি? জি ভাই। পটল তোলা মানে হচ্ছে মারা যাওয়া। তো পটল তোলা মানে হচ্ছে মারা যাওয়া। তো যে কোনো কারণে আমি পটল তুললাম, আমি আর মনে করো যেহেতু পটল তুলছি আমার ফ্যামিলির কেউ জানেই না যে আমি শেয়ার কিনে রাখছিলাম। আমার কেউ আর কি যেহেতু আমার ফ্যামিলির কেউ জানে না যে আমার শেয়ার ছিল, তাহলে ওই কোম্পানি যখন লভ্যাংশ দিবে ওই টাকাটা নিতে কি কেউ যাবে? না। না স্যার। ওই লভ্যাংশ কিন্তু কেউ কি দাবি করবে না। কেউ কি দাবি করবে? না স্যার। তো আমার এই লভ্যাংশটাই হচ্ছে অদাবিকৃত লভ্যাংশ। কোম্পানি হয়তো বা বেশ কয়েক বছর অপেক্ষা করবে, 4-5 বছর অপেক্ষা করবে। অপেক্ষা করার পরেও যখন দেখবে যে এই ব্যক্তির লভ্যাংশ নিতে কেউ আসতেছে না, তখন কোম্পানি কি করবে, এটা প্রতিষ্ঠানের সংরক্ষিত আয়কে কি করবে, বৃদ্ধি করে দিবে। তো এটাই হচ্ছে কি, মানে ধরো 50,000 টাকা লভ্যাংশ হয়েছে, কোম্পানি চাইলো যে আচ্ছা ঠিক আছে অদাবিকৃত লভ্যাংশ যেহেতু 50,000 টাকা আছে, এখান থেকে 30,000 টাকা আমরা অবলোপন করলাম। অবলোপন করে কোম্পানি কি করবে, সংরক্ষিত আয়ের পরিমাণ কি করে দিবে, বৃদ্ধি করে দিয়ে প্রতিষ্ঠানের মোট মালিকানা সত্ত্ব কি করবে, বৃদ্ধি করবে। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? জি ভাই হ্যাঁ স্যার। বুঝছি এটা। কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, তারপরে যোগ করতে হবে আয়কর ফেরত, আয়কর প্রত্যর্পণ।
হ্যাঁ, আয়কর ফেরত বা আয়কর প্রত্যার্পণ। তো আয়কর ফেরত, আয়কর প্রত্যার্পণ স্যার ব্যাপারটা প্রত্যর্পণটা স্যার বুঝলাম না স্যার। প্রত্যর্পণ ওই ফেরত পণ্য। যেটা, প্রত্যার্পণও একই কথা। আয়কর ফেরতও যা, ওই প্রত্যার্পণও সেম কথা। বুঝতে পারছো? সমার্থক শব্দ কি? হ্যাঁ, জি সমর্থক। স্যার। তারপর পুরাতন আয়কর সঞ্চিতি, অর্থাৎ যেটা রেওয়া মিলে দেয়া থাকবে। পুরাতন আয়কর সঞ্চিতি যেটা কোথায় দেওয়া থাকবে? রেওয়া মেলে। রেওয়া রেওয়া মিলে মিলে। দেওয়া থাকবে। আমরা সংরক্ষিত আয় শিখছিলাম যে পুরাতন আয়কর সঞ্চিতি বড় হলে আর আয়কর প্রদান ছোট হলে যোগে লিখতে হয়। আর আয়কর প্রদান যদি বড় হয় আর পুরাতন আয়কর সঞ্চিতি ছোট হয় তাহলে বিয়োগে লিখতে হয়, তাই না? কিন্তু জি এখানে স্যার। আমাদের কোনো বড় ছোট কাহিনী ওগুলা কোনো কিছু বোঝারই দরকার নাই। এখানে জাস্ট পুরাতন আয়কর সঞ্চিতি তুমি কি করে দিবা? বসাই দেব। আর আয়কর প্রদান কি করে দিবা? যোগ করে দেব। পুরাতন আয়কর বাদ দিয়ে দেব। সঞ্চিতি করবা, আর আয়কর প্রদান করলে টাকা কি হয়? কমে যায়। চলে যায় স্যার। এটার জন্য আমাদের চলে যায়। সংরক্ষিত আয় থেকে কি করতে হবে? বাদ দিতে মাইনাস হবে। করতে হবে। বাদ দিতে হবে। আমি কি বিষয়টা বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, তো এখানে অত কোনো কাহিনী মনে রাখার দরকার নাই। পুরাতন আয়কর সঞ্চিতি আমরা যোগ করে দিব, আর আয়কর প্রদান থাকলে সেটা কি করে দিব? বাদ দিব। বাদ দিয়ে দিব। ঠিক আছে? তারপর দেখো লভ্যাংশ প্রদান। হ্যাঁ, লভ্যাংশ প্রদান করলে আমাদের টাকা আসে নাকি চলে যায়? স্যার চলে চলে যায়। যায়। চলে যায়। তো এর জন্য আমাদের সংরক্ষিত আয় থেকে এটা কি করতে হবে? বিয়োগ করতে বাদ হবে। দিতে বিয়োগ হবে। করতে হবে। সত্ত্বেও থেকে কি করতে হবে? বাদ বিয়োগ দিতে করে হবে। দিতে হবে। তারপরে ঘোষণাকৃত লভ্যাংশ, এটার কারণেও কিন্তু কি আমাদের সংরক্ষিত আয়ের পরিমাণ কি হয়ে যায়? কমে যায়। কমে এবং মোট যায়। মালিকানা সত্ত্বেও কি হয়ে যায়? কমে যায়। কথা কি বুঝতে পারছো? এখানে নীল হ্যাঁ এবং স্যার। লাল বিষয়গুলো ভালো করে দেখো। নীল গুলো হচ্ছে কি? যোগ। স্যার যোগ। যোগ। বোঝার সুবিধার্থে আমি এভাবে দিয়ে রাখছি। আর লাল গুলো কি? স্যার বিয়োগ। 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 এখানে দেখো এইটুকু, এই কয়েকটা বোঝা কিন্তু বেশ সহজ। কিন্তু এই যে সাধারণ সঞ্চিতির স্থানান্তর, লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর, প্রতিপূরক তহবিলে স্থানান্তর, এই বিষয়গুলো কিন্তু অনেকেই বুঝতে পারে না। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর, এটা সাধারণত বলা থাকবে তোমার সমন্বয়। কোথায় বলা থাকবে? সমন্বয়। 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 তো দেখো, সমন্বয় ধরো বলা আছে সাধারণ সঞ্চিতিতে 10,000 টাকা স্থানান্তর করা হলো। তাহলে ধরো সাধারণ সঞ্চিতিতে যদি আমরা 10,000 টাকা স্থানান্তর করি, তাহলে সাধারণ সঞ্চিতির পরিমাণ বাড়বে নাকি কমবে? স্যার কমবে। বাড়বে। কি? বাড়বে বাড়বে। আমরা সাধারণ সঞ্চিতিতে টাকা স্থানান্তর করলাম। সাধারণ সঞ্চিতিতে যদি আমরা টাকা স্থানান্তর করি, তাহলে আমাদের টাকা বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়বে। তাই আমাদের সাধারণ সঞ্চিতির সাথে কি করতে হবে? যোগ করতে হবে। এবং টাকাটা তো আমাদের এই সংরক্ষিত আয় থেকেই যাবে। সংরক্ষিত আয় থেকেই টাকাটা যাবে না? জি ভাই। তাই আমাদের সংরক্ষিত আয় থেকে কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে দিতে হবে। এখন আমার অধিকাংশ অফলাইন স্টুডেন্ট যে প্রশ্নটা করে, মোটের ঘরে আমরা কেন কিছু করলাম না? তোমাদেরও কি সেম কোশ্চেন নাকি তোমরা বুঝতে পারছো? স্যার এটা কারণ এটা মালিকানা সত্তর সাথে কাজ নেই, তাই না? বুঝি নাই তোমার কথা। মানে মালিকানা সত্য বিবরণীর সাথে এটার কাজ নেই, তাই তো? মালিকানা, এখানে তো আমরা মালিকানা সত্ত্বে বিবর্তিত কাজ করলাম। আচ্ছা, তোমাদের কি হ্যাঁ মোটেরটা দেবো। নাকি বুঝতে পারছো? আমাকে এটা বলো। স্যার ভাই বুঝি কোশ্চেন নাই। আছে। আচ্ছা, বুঝো নাই, ভেরি গুড। মানে তোমাদের কোশ্চেন মোট মালিকানা সত্ত্বে কোনো প্রভাব পড়লো না, অর্থাৎ মোট মালিকানা সত্ত্বে আমরা কেন কিছু যোগ বা বিয়োগ কিছু করলাম না। তোমাদের কোশ্চেন, আমরা অফলাইন স্টুডেন্টরা এই কোশ্চেনটা সব সময় করে থাকে। তোমাদেরও কোশ্চেন তো এটাই, রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা, ভেরি গুড। সাধারণ সঞ্চিতি। দাঁড়াও দাঁড়াও, আর যে কেউ যদি বুঝে থাকো, যেহেতু একজনের সমস্যা হলেও আছে, তাহলে আমি বলে দিচ্ছি, কেউ কথা বললে সময় নষ্ট হবে। দেখো, ধরো মালিকানা সত্ত্ব হচ্ছে বাপ। মালিকানা সত্ত্ব কি? বাপ। বাপ বাপ। মানে বাবা, বাবা পিতা, ফ্যামিলির পিতা। মালিকানা সত্ত্ব কি? ফ্যামিলির পিতা। পিতা। নেতা নেতা। এখন দেখো, পিতা, বাবা, বাবা, নেতা বলি নাই। ধরো এই মালিকানা সত্ত্বের শেয়ার মূলধন একটা ছেলে,
শেয়ার অধিহার ধরো মেয়ে, সাধারণ সঞ্চিতি ধরো ছেলে, লভ্যাংশ সমতাকরণ তহবিল ধরো মেয়ে, প্রতিপূরক তহবিল ধরো ছেলে, সংরক্ষিত আয় ধরো মেয়ে। আর বাপের টোটাল ব্যালেন্স হচ্ছে হলো এই মোট। কথা কি বুঝতে পারছো? জি ভাই। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি জি ভাই স্যার। বুঝছি। আমি যে বলছি যে মালিকানা সত্ত্বের ছেলে মেয়ে হচ্ছে এরা। এখন মালিকানা সত্ত্ব নিজের কাছে কোনো টাকা পয়সা রাখে না, সব টাকা পয়সা কার কাছে দিয়ে রাখে? ছেলে মেয়েদের। ছেলে মেয়ে। ছেলে মেয়েদের কাছে টাকাগুলো দিয়ে রাখছে। অর্থাৎ ছেলে মেয়েদের টাকা পয়সায় ধরো বাবের টাকা পয়সায় তো ছেলে মেয়েদের টাকা পয়সা, ছেলে মেয়েদের টাকা পয়সায় তো কার টাকা পয়সা? স্যার বাবার টাকা পয়সা। বাবার টাকা পয়সা, ঠিক কিনা? জি স্যার। হ্যাঁ। এখন দেখো, ধরো এই বাবা বলল, মালিকানা সত্ত্ব বলল যে সংরক্ষিত আয়, তার মেয়ের নাম কি? সংরক্ষিত আয়। সংরক্ষিত আয়। সংরক্ষিত আয়কে বলল যে তোমার ভাই সাধারণ সঞ্চিতিকে 10,000 টাকা দাও। কি বলল? যে তোমার ভাই সাধারণ সঞ্চিতিকে 10,000 টাকা দাও। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে দেখো, সংরক্ষিত আয়ের টাকা কমে যাবে, আর সাধারণ সঞ্চিতির টাকার পরিমাণ কি হয়ে যাবে? স্যার বৃদ্ধি পাবে, ঠিক কিনা? জি স্যার। যে সংরক্ষিত আয়ের টাকা কমে যাবে আর সাধারণ সঞ্চিতির টাকা কি হয়ে যাবে? 10,000 বৃদ্ধি পাবে। বেড়ে যাবে। এতে কি ওদের বাবা অর্থাৎ মালিকানা সত্ত্ব বিবরণীর সম্পত্তির কোনো হ্রাস বৃদ্ধি ঘটবে? না ভাই। না ভাই। না স্যার। কেন না? কারণ সংরক্ষিত আয়ের টাকাও মালিকানা সত্ত্ব বিবরণীর টাকা, সাধারণ সঞ্চিতির টাকাও কার টাকা? মালিকানা সত্ত্ব টাকা। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ স্যার বুঝছি। যেহেতু সংরক্ষিত আয় বিবরণীর টাকাও মালিকানা সত্ত্বের টাকা, সাধারণ সঞ্চিতির টাকাও কিসের টাকা? মালিকানা সত্ত্বের মালিকানা সত্ত্বের টাকা। তাহলে ধরো তোমার ডান পকেট থেকে বাম পকেটে যদি তুমি টাকা রাখো, তাহলে কি তোমার মোট আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে? না স্যার। না। এমনি তোমার মেয়ের কাছ থেকে টাকা নিয়ে যদি তোমার ছেলের কাছে তুমি দাও, তাহলে কিন্তু তোমার টোটাল সম্পত্তির কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না, পাবে না। যে এখানে সংরক্ষিত আয়ের টাকা কমে গেল, সাধারণ সঞ্চিতির টাকা বৃদ্ধি পেল, কিন্তু যেহেতু এগুলো মালিকানা সত্ত্বেরই ছেলে মেয়ে, তাই মালিকানা সত্ত্বের কিন্তু কোনো কি পরিবর্তন ঘটলো না। যে মালিকানা সত্ত্বের যে ছেলে মেয়ে তাদের সম্পত্তি, তাদের টাকা পয়সার কি হয়েছে? পরিবর্তন ঘটছে। সংরক্ষিত আয়ের টাকা কমে গেছে, সাধারণ সঞ্চিতির টাকা বৃদ্ধি পাইছে, কিন্তু মালিকানা সত্ত্বের কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। তাই মালিকানা সত্ত্বের যে মোটের ঘর, এটা এখানে কি ফাঁকা। এবার কারো কোনো কোশ্চেন থাকলে করো। আমার একটা ছিল। করো। এখানে কি মালিকানা সত্ত্ব ছেলে কি শুধু সাধারণ সঞ্চিত তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল আর প্রতিপূরক তহবিল এই তিনটাই নাকি সবই তার ছেলে মেয়ে? তো সেক্ষেত্রে যদি আমি না ভাই ঠিক আছে। না করো, কোশ্চেন কি করতেছিল করো। না ভাই তাহলে ঠিক আছে। না মানে না ভাই, তোমার মেয়ের কাছ, ধরো তুমি বাবা, তোমার মেয়ের টাকাও তোমার টাকা, তোমার ছেলের টাকাও তোমার টাকা। তো তোমার মেয়ের কাছ থেকে 10 টাকা নিয়ে তোমার আরেক ছেলেকে দিলা, তাহলে তোমার মোট মালিকানা সত্ত্বের কি কোনো পরিবর্তন ঘটলো? মানে তোমার টাকার কি কোনো পরিবর্তন ঘটলো, নাকি তোমার ছেলে মেয়ের টাকার পরিবর্তন ঘটলো? টাকা তো তোমারই। জি জি। তোমার কোনো পরিবর্তন ঘটেনি। আগে তোমার মেয়ের কাছে ছিল, সেই টাকা এখন তোমার কোথায় গেল? ছেলের কাছে। এই কিন্তু তোমার টোটাল অ্যাসেটের কোনো পরিবর্তন ঘটলো না। হলো না। বুঝাতে পারছি কি বিষয়টা? জি ভাই বুঝছি। আচ্ছা, তারপরে ধরো আছে লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর। ওই একই কথা, যে লভ্যাংশ সমতাকরণ তহবিলের টাকা কি পাবে? বৃদ্ধি পাবে। আর সংরক্ষিত আয়ের টাকা কি পাবে? হ্রাস পাবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। জি ভাই। আচ্ছা স্যার দিয়ে দিয়েছে স্যার ছেলের কাছে।
হ্যাঁ, কমে গেছে। তারপরে প্রতিপূরক তহবিলে স্থানান্তর, সেম কথা। প্রতিপূরক তহবিলের টাকা কি পাইলো? বৃদ্ধি পাইলো। সংরক্ষিত আয়ের টাকা কি পাইলো? কমে গেল। কিন্তু রাষ্ট্র আমাদের মোট মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন ঘটলো না। হলো না। বুঝতে পারছো কি বিষয়টা? জি ভাই। স্যার আচ্ছা, এখন আমাদের সবার শেষে যে কাজটা করতে হবে, এই যে শেয়ার মূলধন দেখতেছো, এগুলো একে টোটাল কি করে দিবা? যোগ করে দিবা। যোগ করে মোটের ঘরে লিখবা। শেয়ার অধিহারে যোগ করে নিচে লিখবা। সাধারণ সঞ্চিতি যোগ করে নিচে লিখবা। লভ্যাংশ সমতাকরণ তহবিল যোগ বিয়োগ করে এখানে লিখবা, যোগ করে লিখবা। প্রতিপূরক তহবিল যোগ করে মোটের ঘরে লিখবা। সংরক্ষিত আয় বিবরণী যোগ বিয়োগ করে নিচে লিখবা। মোটের ঘরে যোগ বিয়োগ করে নিচে লিখবা। লিখে এই ঘরে আমি এই যে মানে টেকনিক্যালি খুব ভালো পারি না, তো এই ক্লোজ যে করে 2 টান যে দিতে হয়, কিভাবে দিতে হয় এটা আমি জানি না ল্যাপটপে। এর কারণে আমি ক্লোজটা করি নাই। তোমার এই মোটের ঘর, প্রত্যেকটা ঘর কি করে দিতে হবে? ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? স্যার না ভাই, ক্লিয়ার। ক্লিয়ার হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার ভাই। আজকের ক্লাসটা যদি Yes, sir. কারো সবাই ক্লিয়ার হয়ে থাকো, আজকের ক্লাসটা যদি তোমরা ক্লিয়ার হয়ে থাকো, তাহলে তোমাদের হুম। আর কোনো প্রবলেম হবে না। আর কোনো আচ্ছা প্রবলেম ভাই, হবে না। হ্যালো। যে আমি এখন শুধুমাত্র তোমাদেরকে বিভিন্ন বোর্ড কোশ্চেনের সমাধান করাবো, তোমরা দেখবা আমার কিছু বলতেই হবে না, তোমরা নিজে থেকে কি করতে পারবা? পারবো স্যার। সমাধান করতে পারবা। ভাই আমার একটা প্রশ্ন ছিল। অবশ্যই কোশ্চেন করো। আচ্ছা ভাই, ওখানে যে সফটওয়্যার যেগুলো দেওয়া ছিল, ওর বাইরে কি কোনো থাকবে, এন্ট্রি থাকবে? মানে আমি আমার ক্যারিয়ারে এখনো দেখি নাই, তবে পৃথিবীতে মানে ওই অসম্ভব বলে কয়টাই? কোনো কিছু নাই, আর সম্ভাবনার মান কখনো শূন্য হয় না। আচ্ছা ভাই, আমি এই অঙ্কগুলো করতাম বা এইভাবে যে সংরক্ষিত আয় বিবরণী আমি এরকম লিস্ট করার পরে ও সংরক্ষিত আয়ের যে মোট নিট যে টাকাটা, ওখান থেকে আমি আলাদাভাবে মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করতাম। ঠিক আছে, সেক্ষেত্রে কি ওটা কি ভুল হবে কোনো বিলে? একই অঙ্কে তো আসলে দুইটা করতে হয় না, কারণ একটা করলে তো আর একটা হয়ে যায়। না না, মানে এটা তো জাস্ট একটা করলে দুইটা মানে পাওয়া যায় মালিকানা সত্ত্ব, কিন্তু আমি মানে এই নিয়মটা আমি আপনি করানোর আগে আমি এগুলো আমার কাছে একটু টাফ মনে হতো, কিন্তু তখন আমি করতাম কি, ওখানে মালিক সংরক্ষিত আয় বিবরণী আমি আগে একটা ছক আঁকার পরে আমি ওটা করতাম, করার পরে যে সংরক্ষিত আয় বিবরণী যে মোট নিট যে অ্যামাউন্টটা আসে, সেই অ্যামাউন্টটা মালিকানা সত্ত্ব বিবরণীর সাথে প্রথমে লেখার পরে মালিকানা সত্ত্ব বিবরণী যে যে এন্ট্রিগুলো আসে সেগুলো মানে সেগুলোর সাথে যোগ করে আমি মালিকানা সত্ত্ব বের করতাম। আমি তোমার সেই কথা নিয়মটা বুঝতে কি? পারছি। এখন শোনো, যদি কোশ্চেনে বলে দেয় যে মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করো, তাহলে জি জি, তোমাকে এভাবে এই ছক দিয়ে করতে হবে, তুমি ওভাবে করলে হবে না। ওটা জি ভুল স্যার। হবে? হ্যাঁ, অবশ্যই ভুল হবে। কিন্তু তোমাকে ধরো ওই আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে তোমাকে বললো আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো, সংরক্ষিত আয়ের উদ্বৃত্তে এত টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। তো তখন তো তোমাকে ওই যে তুমি যেভাবে করছো, ধরো সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত ধরো কোশ্চেনে দেওয়া আছে বা খ নম্বরে করছো, এখন তুমি মালিকানা সত্ত্বেতে আর যা যা আছে সেগুলো তুমি ওখানে কি করে দিবা? যোগ করে দিবা। কিন্তু তুমি ইন্ডিভিজুয়ালি যদি কোশ্চেনে বলে দেয় যে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করো, তখন কিন্তু তুমি ওই কাহিনী অ্যাপ্লাই করলে কিন্তু হবে না, তোমাকে এই ছক অ্যাপ্লাই করতে হবে, এভাবেই করতে হবে। না ভাই, আমি আগে মানে এই নিয়মে করতাম, ওই শখটা আমার তখন একটু না বুঝতে না, মানে ছক তোমাকে ছকের মধ্যেই করতে হবে, ওভাবে করলে হবে না। না ভাই, এখানে যে আপনি যে বুঝাইতেছেন আমার কাছে মানে ইজি লাগছে। আচ্ছা, এটা তো অনেক ইজি। আমার কথা শোনো, আমি কাউকে হিসাব বিজ্ঞান পড়াইছি আর স্টুডেন্টের কাছে কঠিন লাগছে, মানে এটা আসলে ঘটে নাই কখনো। মানে এই যে ধরো আমি যে তোমাদেরকে এতদিন ধরে পড়াচ্ছি, তোমাদের কি কোনোদিনও মনে হয়েছে যে ভাইয়া এই বিষয়টাকে কঠিন করে বুঝালো? না স্যার। না স্যার। কারণ আমার মনে হয় এই যে ধরো আমি তোমাদেরকে আহ, এই যে বাবা বাপ বাপ ভাই বোন বেটা বেটি এদের এই বিষয়টা দিয়ে যখন আমি বুঝালাম, তোমাদের স্যার কাছে অনেক সহজ স্যার। কিন্তু সো ইজি হয়ে গেল। ইজি হয়ে গেল না অনেক? কিন্তু আমি যদি তোমাদেরকে বইয়ের হ্যাঁ ভাষায় স্যার। বোঝাতে চাইতাম যে এটা 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 ওইটা এটা এটা হইছে এটা এটা হইছে এটা হয়ে এটা হইছে এটা হইছে এটা হইছে, মানে তুমি এটা এটা বুঝতে বুঝতেই তোমার মাথা মনে করো যে 36 হয়ে যেত। স্যার। বুঝতে পারছো বিষয়টা? তো আমি জি স্যার। এগুলো আসলে আমি দীর্ঘদিন ধরো প্রায় 10 বছর হলো টিউশনি করতেছি, কোচিং টোচিং করাচ্ছি, তো এগুলোর কারণে ধরো আয়ত্ত হয়ে গেছে। বুঝতে পারছো?
জি স্যার। আচ্ছা, তো আগামী দিন তাহলে আমরা বোর্ড প্রশ্নের সমাধান করব, কেমন? স্যার আমার স্যার একটা স্যার স্যার। কোশ্চেন ছিল স্যার। করো। স্যার আমি তো স্যার মানে স্যার সংরক্ষিত আইবি অনুযায়ী স্যার এগুলো স্যার অনেক এর মাঝখানে স্যার ক্লাস করে নাই তো স্যার, এগুলো ক্লাস কি স্যার স্যার মানে ছাড়ছেন কি স্যার? হ্যাঁ, সংরক্ষিত ইউটিউবে আইবি দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে, ওটা দেখো। আচ্ছা স্যার। আচ্ছা, হ্যাঁ, কে আচ্ছা জানে ভাই, কি শীটটা বললা? ভাই শীটটা ওই যে গ্রুপে পেজে স্যার দিবেন না? দিয়ে দিয়েন। ও শীট, জি স্যার, শীট শীটটা স্যার শিখতে পারবো। শীট ইয়াতে দিয়ে দিব, হ্যাঁ স্যার। গ্রুপে দিয়ে দিব, তাই বলতেছো? হ্যাঁ জি জি স্যার। ভাই, জি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখনই দিয়ে দিচ্ছি। স্যার এখান থেকে স্যার স্ক্রিনশট স্যার স্যার নিতে স্যার মনে নাই। আচ্ছা, ওই ভিডিও আমি যাই হোক, আমি তোমাদেরকে শীটের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। জি স্যার। সবাই ভালো থাকবা, কেমন? আর স্যার আরেকটা আসসালামু কথা, আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম। স্যার